আসছে আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো কেপা প্যাটেলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো পরের পার্ট শুরু করা যাক। তো একে পড়িয়ে জিমিন আজ একটু লেট করে বের হয়েছে। পড়াতে পড়াতে তার অনেক দেরি হয়ে গেছে। তার সাথে মেয়েটার হাজার কৌতূহল। এটার মানে কি, ওটার মানে কি, চা মানে টি কেন হয়, টিতে ইয়ে কেন থাকে, বিড়ালের কেন চারটে পা হয়, ঘড়ির কাঁটা ঘোরে কেন, কান দিয়ে নিঃশ্বাস কেন নেওয়া যায় না, চোখ বন্ধ করলেই কেন সবকিছু কালো হয়ে যায়। এত কেন উত্তর খুঁজে দিতে দিতেই তার এত দেরি। আকাশে হঠাৎ করে মেঘ ঘনিয়ে এসেছে। সন্ধ্যা থেকে গভীর কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। আজ পড়ানোর কথা নয়, তবুও তার নিজের পড়ায় মন বসছিল না, সেজন্যই পড়াতে এসেছিল। কিন্তু সুগা বোধ হয় জানে না, জানলে নিশ্চয়ই আসতো। জিম্মি রাস্তায় পা দিয়ে নিজের ভাবনায় হারিয়ে গেল। প্রচন্ড রাগ হলো। আশ্চর্য, সুগাকে কেন সে এত প্রশ্রয় দিচ্ছে, যা সে মেনে নিতে পারবে না? মনে নিচ্ছে কেন সে? জিমির একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে চলল। এদের বাড়িটা একেবারে নিরিবিলিতে। কিছুটা পথ হাঁটলে বাড়িঘর চোখে পড়ে। জাংকুক তাকে বলে রেখেছে যদি কোনোদিন লেট হয় তাহলে তাকে ফোন করতে। সে বাড়ি ফিরে তাকে পৌঁছে দিয়ে আসবে। তবে এতে জিমিনের বেশ লজ্জা লাগে, প্রচন্ড বিরক্ত বোধ হয়। এটা তো ঠিক নয়, তাতে তো তার বিরক্তও হতে পারে। এখন তার হাঁটতে গাটা ছমছম করে উঠল। দুদিকে জঙ্গল দেখে ভয়ে যেন রক্ত শূন্য হয়ে গেল। হঠাৎ জঙ্গলের মধ্যে থেকে কোনো কিছু শব্দে জিমিন চমকে উঠল। ও মা গো বলে দৌড় দিল। সুগা প্রচন্ড জোরে বাইক ছুটিয়েছে। জিমিন পড়াতে আসবে সে জানতো না। জানলে সে অফিস থেকে আগেই ফিরতো। সে জানে আজ ছুটি, তাই বাবার সাথে মিটিং এ ছিল। কিন্তু সন্ধ্যায় ফিরে তার লাগানো গোয়েন্দাকে, মানে তার পিসিমা, সে বললেন বৌমা আজ পড়াতে গেছে। ব্যাস, শুনেই বুকটা যেন শুকিয়ে গেল। এই লোক শূন্য রাস্তা দিয়ে মেয়েটা আসবে কি করে? বাইকের আলো রাস্তার মাঝে পড়তেই দেখতে পেল কালো সালোয়ার পর একটা মেয়ে দৌড়ে আসছে। প্রচন্ড ভয়ে তার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেছে। সুগা বাইক থামিয়ে নিচে নেমে জিবিনের কাছে দৌড়ালো। রিদ, রিদ কি হয়েছে বাবু, বল আমাকে। তুই এখানে একা কেন? আমাকে ফোন কেন করিসনি? ঠিক আছিস তো তুই? কেউ কি পিছু নিয়েছে? সুগা গড়গড় করে বলে যেতে লাগলো। যত দূর চোখে দেখা গেল তাতে রাস্তা একটা ব্যাঙ ছাড়া আর কিছুই দেখা গেল না। জিমিন ততক্ষণে নিজেকে সামনে নিয়েছে। প্রচন্ড ঘামছে। সে ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে বলল, এত কেন ভয় পায় সে? এভাবে তার অন্যের উপর নির্ভরশীল হওয়া একেবারেই ঠিক না, কিছুতেই না। সবসময় আমার প্রতি কেন এরকম করিস তুই? হ্যাঁ, আমি কি সেই আগের মতো ছোট মেয়ে আছি নাকি যে একা একা আসতে পারবো না? সুগা অন্ধকার মুখ নিয়ে তার দিকে তাকালো। তাহলে ভয় কেন দৌড়ালি? আমার ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার চল। তুই যা। মেয়েটা আরো এক পা পিছিয়ে গেল। সুগা শান্ত কণ্ঠে বলল, জেদ করিস না রিদ, চল। জীবনের প্রচন্ড রাগ হলো, বিরক্ত হলো। সে চিল্লিয়ে উঠল, তোর কি মাথায় ঢোকে না? আমি তোর সঙ্গ চাই না। আমি চাই, চল এখন। দেখ সুগা, তুই আমার থেকে দূরে থাক। সুগা এবার তেড়ে গেল। জীবনের কোমর বাম হাতটা ধরে গমগমে গলায় বলল, তুই যাবি? তুই প্লিজ দূরে থাক আমার থেকে। আমার তোকে দেখলে মনে হয় আমি সব থেকে নিকৃষ্ট একজন মানুষ, যে এই পৃথিবীতে একমাত্র। রিদ, তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস। সুগা শক্ত চোখে তাকালো, যার অর্থ জিমিন বুঝেও অস্বীকার করলো। চোখের জল ফুরে বেরিয়ে আসতে চাইছে। সে একটা ঢোক গিলল। তুই বুঝিস না কেন? তোর এই অধিকার আমাকে বাঁচতে দেয় না। মনে হয় আমি একা একা বাঁচতে অক্ষম। আমাকে জোর করে কেউ করুণা করছে। চোখের সামনে যেন আমি দেখতে পাই সেই লোকটা আমাকে। রিদ প্লিজ বাড়ি চল, এসব ফালতু কথা আমি শুনতে চাইছি না। জিমিন শুনলো না, হাত ছাড়িয়ে দৌড় দিল বাড়ির পথে। তোকে দেখলে আমার দম বন্ধ হয়ে আসে সুগা, তুই আমার থেকে দূরে চলে যা, অনেক দূরে চলে যা। সুগা রক্তিম চোখে চেয়ে রইল। বুকের ভেতরে ছটপটানি গুলো মুঠে ভরে বলল, রিদ, তুই কবে আমার মনের কথা বুঝবি বলতো? 8টা বাজে। মুষলধারে বৃষ্টি নেমেছে। গাড়ি থেকে বের হয়ে বৃষ্টিতে ভিজে ভিজেই জাংকুক ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরটা খুললো। খুলেই ভ্রু কে গেল। আজ বাড়িটা এত নিঃশব্দ কেন? অন্যদিন তার পুচকি বউ ছুটে আসে, জড়িয়ে ধরে, সারাদিনের ঘটনাগুলো বলে। আজ তো সে নিচেই নেই। শরীর ঠিক আছে তো? জাঙ্কুক এক প্রকার দৌড়ে গেল। উঠে দেখলো দরজা হাট করে খোলা। রুমে হালকা আধার, কেবল নীল একটা আলো জ্বলছে ব্যালকনিতে। জাঙ্কুক কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে সোফায় রাখলো। এগিয়ে গেল সামনে। ব্যালকনিতে থাই গ্লাসের সাইডে তার টিয়া পাখি বসে আছে। বসে আছে না, বসে বসে হা করে ঘুমাচ্ছে। দুপা ছড়িয়ে রেখেছে মেঝেতে। জাঙ্কুকের ধূসর রঙের হাফ প্যান্টটা সে পরেছে। তার একটা খয়েরি রঙের টি শার্ট গায়ে জড়িয়েছে। মেয়েটা জিমিন চলে যাওয়ার পর মাঝে মাঝেই তার পোশাক পরে বসে থাকে। পাশে মিনি চার ঠ্যাং মেলে হেলান দিয়ে ঘুমাচ্ছে। জাঙ্কুক হাসলো। দুজনেই আজ অলস। সে মেঝেতে বসে পড়ল। বৃষ্টির শব্দ ঝমঝমিয়ে পড়ছে। মাঝে মধ্যে বৃষ্টির ফোঁটা ধেয়ে আসছে এদিকে। কিয়ৎক্ষণ নিভৃতে চেয়ে চেয়ে সারাদিনের ক্লান্তি কাটালো।
তারপর কি মনে করতে উঠে পড়লো, ফ্রেশ হয়ে ট্রাউজার আর গেঞ্জি পরে আবার গিয়ে মেঝেতে বসলো। মেয়েটা এখনো ঘুমাচ্ছে, ওষ্ঠ অদরে মাঝে মাঝে কিঞ্চিত ফাঁক। আষাঢ়ের মেঘ গলানো বৃষ্টির মতো হঠাৎ হঠাৎ তার বুক ধুকপুক করে উঠছে সশব্দে। ঢাক ঢোল পিটিয়ে বলছে, একটু দে না ছুঁয়ে, একটু স্পর্শে হৃদয়ের মিষ্টি ব্যথা দূর কর। মনের কথা না শুনে জাঙ্কুক তের পাশেই মাথা ঠেকালো। সন্তর্পণে তের মাথাটা বুকে টেনে নিল। মেয়েটা ঘুমের মধ্যে একটু নড়াচড়া করলো, তারপর হঠাৎ চোখ খুলে বড় বড় চোখ করে তাকালো। অন্ধকারে জাঙ্কুকের মুখটা কিয়ৎক্ষণ ধরে ঠাওর করলো, তারপর মিষ্টি হেসে বলল, বরবাবু। জাঙ্কুক মুচকি হেসে তার চোখে মুখে চুলগুলো সরিয়ে দিল। তুমি জানো আজ কি হয়েছে? কি? তের ঘুম এতক্ষণে ছেড়ে গেছে। সে সোজা হয়ে বসলো। সারাদিনের কথা তাকে বলতে হবে। অনেক কথা জমিয়ে রেখেছে তার বরবাবুর জন্য। দুপুরে যা যা দেখেছে সেগুলো মনে করতে করতে বলল, তুমি জানো না? জাঙ্কুক তার দিকে তাকিয়ে রইল। না। আজ দুটো লোক এসেছিল। হঠাৎ যেন জাঙ্কুকের মাথায় বাজ পড়ল, বুকটা তড়িৎ গতিতে লাফিয়ে উঠল। কই, দারোয়ান তো কিছু বলেনি। কোথায়? বাড়িতে? পাঁচিলের বাইরে। কি কি বলছিল? আমাদের বাড়িটা দেখছিল। কি বলছিল আমি শুনতে পেলাম না, আমি ছাদ থেকে দেখেছি। জাঙ্কুকের মনে একটু খটকা লাগলো। 2-3 দিন আগেই তাকে কেউ ফলো করছিল, আজ আবার। ওরা তোমাকে দেখেছে বউ? না না, আমি লুকিয়ে পড়েছিলাম, মিনির সাথে আমি খেলছিলাম তো। আচ্ছা, ওরা দেখলে কি আমাকে নিয়ে চলে যাবে মামির কাছে? না। জাঙ্কুক আটকে উঠলো, তার বুকটা চেপে ধরলো। তে ঠোঁট উল্টে তাকালো। কেন জানি তার প্রচন্ড ভয় হচ্ছে। মামি যদি তাকে নিয়ে চলে যায় তাহলে কি হবে? বরবাবু তাকে ভালোবাসবে না? জাঙ্কুক তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলো, বিড়বিড় করে বলল, আমার কাছ থেকে কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না, কখনো না। আজ দিনটা চকচকে, ভাদ্র মাস, বৃষ্টিতে ভিজেছিল শহর। তবে আজ বোধহয় মেঘরাত ছুটিতে, সূর্যি মামাও ডিউটিতে। গাড়িটা চলছে সাধারণ গতিতেই। মিনি গোমরা মুখে চারিদিকে তাকাচ্ছে। তে এটা সেটা গল্প করছে ন্যান্সির সাথে। ন্যান্সি আজ তেকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে। মেয়েটাকে অনেক দিন ধরে সে দেখেনি। যতই আনতে বলে জাঙ্কুক বাহানা দিয়ে কাটিয়ে দেয়। তাই আজ জাঙ্কুককে না জানিয়ে নিজেই তাকে নিয়ে যাচ্ছে। জাঙ্কুক তখন ওকে বেরিয়ে গেছে। তে একটা কবিতার বই নিয়ে বাগানে ঘুরে ঘুরে পড়ছিল, জাঙ্কুককে আসলে শোনাবে বলে। রোজ একটা করে কবিতা সে তাকে শোনায়। রাতে জাঙ্কুকের গলা জড়িয়ে যখন শুয়ে থাকে, জাঙ্কুক তার পিঠে আদর মাখা হাতের ছোঁয়া দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। মেয়েটা ঘুমে ঢুলে ঢুলেই একটা করে রোজ ইংরেজি রাইম আর একটা বাংলা কবিতা শোনায়। সারাদিনের সব খবর না দিলে তার চলেই না, একেবারে মুখস্থ করে রাখে সবটা তার টিয়া পাখি। ন্যান্সি যখন নিতে এসেছিল সে দেখে একেবারে পরিপাটি করে বউকে সাজিয়ে রেখে গেছে সে ছেলে। তে একটা চেরি রঙের গোল সালোয়ার পরে রেখেছে, চুলটা বেনি করা, চোখে মুখে বেশ উজ্জ্বলতা। ন্যান্সি বুঝলো আদুরে হাতের ছোঁয়ায় মেয়েকে উজ্জ্বল করেছে সে, তাকে একটুও অবহেলা করে না কখনো। এই যে মিষ্টি বোন, কি করছো? দিদি তুমি? বলে দৌড়ে গিয়ে সে ন্যান্সিকে জড়িয়ে ধরে। আমি তোমাকে নিতে এলাম, সাথে তোমার মিনিকেও নিয়ে যাব। তোমার মিনি কোথায়? মিনি এই তো, বলে পাশে তাকিয়ে দেখলো মিনি সেখানে নেই। তাকে এদিক ওদিক খুঁজতেই দেখলো বাড়ির পেছনের কোণে একটা কালো কুকুরের সাথে তার মিনি গল্প করছে। তে দৌড়ে গেল। কালো কুকুরটা ভেউ ভেউ করতে করতে সেখান থেকে পালালো। তে মিনিকে করে তুলে বলল, এই তোকে না বলেছি তুই ওর সাথে মিশবি না, বলেই ওর পিঠে একটা চাপড় মারলো। মিনি চেঁচিয়ে উঠলো, রোজ আসে এই কুকুরটা। তে তাকে যেন দেখতেই পারে না, কেমন যেন একটা ভয় ভয় লাগে, ভয়ঙ্কর দেখতে, মোটা কুচকুচে কালো। তবে আর একটা কুকুরও আসে, তার সাথে দেখলে কখনোই কিছু বলে না, কিন্তু এই কালো কুকুরটাকে তার একেবারেই পছন্দ না। ন্যান্সি তে কাণ্ড দেখে হাসলো। আরে তোমার মিনি প্রেমে পড়েছে। প্রেম? প্রেম কি? ন্যান্সি তার হাতটা এগিয়ে দিয়ে বলল, তুমি যেমন জাঙ্কুকের প্রেমে পড়েছ সেই প্রেম। তে বোকা বোকা চোখে তাকিয়ে বলল, আমি তো বড়বাবুকে ভালোবাসি, প্রেম নয় তো, প্রেমটা কি? ন্যান্সি কিছুক্ষণ দাঁড়িয়ে গেল, তের দিকে মুগ্ধ হয়ে তাকালো। সরল সিধা মেয়েটা এটুকুও বোঝে না। তারপর দারোয়ানকে বলে ন্যান্সি তেকে নিয়ে তার বাড়িতে গেল। লিভিং রুমে তখন কেউ নেই। কিচেন থেকে রান্না মাংসের গন্ধ আসছে, নিশ্চয়ই তার শাশুড়ি রান্না করে ফেলেছে। ন্যান্সি ব্যাগ থেকে একটা চকলেট বের করে তের হাতে ধরে দিল। তে এদিক ওদিক কাউকে খুঁজে পেল না। দিদি, ওই মোটা দিদিটা কোথায়? ন্যান্সি ভ্রু কুঁচকে বলল, মোটা দিদি? তুমি জানো না? দাঁড়াও। তে দৌড়ে ঠাম্মার ঘরে ঢুকলো। সে খাতা সেলাই করছিল। দরজার দিকে তেকে দেখে চিনতে পেরে বলল, আরে বুড়ি যে, আয় এদিকে। তে মিনিকে কোলে নিয়ে এগিয়ে যেতে যেতে মুখ ফুলিয়ে বলল, আমি বুড়ি না, তুমি বুড়ি। তিনি হেসে ফেললেন, ওলো আমরা দুজনেই বুড়ি।
তে খাটে উঠে বসলো। ঠাম্মা নিজের একটা কাপড় কেটে কাঁথা তৈরি করছেন। সে কাঁথায় হাত বুলিয়ে আগের কথা মনে করতে করতে চিন্তিত হয়ে বলল, আচ্ছা, তুমি যে বললে বর সোহাগ করলে আমার পেট ফুলে যাবে, কিন্তু বরবাবু তো সোহাগ করলো, আমার পেট তো একটু ফুলেই কমে গেল, আর তো ফুললো না। তিনি হেসে চশমাটা ঠিক করলেন। ওরে ফুলবে কি আর সঙ্গে সঙ্গে? বর যত বেশি সোহাগ করবে তত তাড়াতাড়ি ফুলবে। দেখ না, আমার নাত বউয়ের তো বাচ্চাও হয়ে গেল। তে অবাক চোখে তাকিয়ে বলল, বাচ্চা হয়? হ্যাঁ রে হয়। তা তোর কবে হবে? ঠাম্মা, ওকে এসব কি বলছো? দেখতে পাচ্ছ না ছোট? ন্যান্সি ঘরে ঢুকতে ঢুকতে বলল। তে ঘাড় ঘুরিয়ে দেখলো ঠাম্মা ছোট কাঁথা ভাঁজ করে বললেন, তুই থাম। আমার যখন বিয়ে হয়েছিল আমি তখন শুধু ছোট্ট প্যান্ট পরে ঘুরতাম। তোর ঠাকুরদার মা মানে আমার শাওরি আমাকে তখন এখানে নিয়ে এলো। 13 বছর বয়সে তোর শহুর হয়েছে, ভাব তাহলে। তে আবার ঘুরে ঠাম্মাকে দেখতে লাগলো। ন্যান্সি খাটের পাশে দাঁড়িয়ে রইল। সে তোমার কালে হয়েছে, এখন যুগ বদলেছে। তে অবাক চোখে তাকিয়ে মাথা টুং টুং করে নাড়িয়ে নাড়িয়ে বোঝার চেষ্টা করছে যে তারা কি কথা বলছে, যেন সবটা বুঝলে তার জীবনটা সার্থক। ন্যান্সি তার হাত ধরে বলল, তুমি এসো তো আমার সাথে। তেকে নিয়ে ন্যান্সি লিভিং রুমে গেল। যেওপার দাদা অফিসে, বাড়িতে শাশুড়ি, জিসো আর ন্যান্সি তেকে জুস খাইয়ে মিনিকে একটা বক্সে রাখলো। বাড়িতে তো একটা ছোট বাচ্চা আছে, যদি আচর ফাচর লেগে যায়। তেকে নিয়ে সিঁড়ি নিচতলার প্রথম ঘরে ঢুকলো। জিসো তখন আলমারিতে ছেলে জামা কাপড় রাখছিল। তেকে দেখে মিষ্টি হেসে বলল, আরে তে, কতদিন পরে এলে? তে বিস্ময় চোখে তাকিয়ে রইল। তার হাতখানেক দূরেই জিসো দাঁড়িয়ে আছে, পরনে ঢিলা একটা নাইটি। ঘরে লাইট জ্বলছে, পেছনে জানলা দিয়ে কদম গাছের ফুল দেখা যাচ্ছে। এত আলোয় তের মনে হলো সে ভুল দেখছে এই দুপুরবেলা। সে চোখ দুহাতে ঘষে আবার তাকালো। না, এটা ঠিকই। দিদি, তোমার পেটের ভেতর থেকে বাচ্চা খুলে পড়ে গেছে আমার মতো? জিসো একটু হকচকিয়ে তাকালো, খানিক বিব্রত হয়ে বলল, মানে? ওন্না খুলে গেছে? কি ওন্না? তুমি রোগা হলে? সে হেসে উঠলো, আরে পাগলি আমার। তে এদিকে এসো, ন্যান্সি ডাকলো। তে ডান দিকে খাটে তাকিয়ে অবাক হয়ে গেল। একটা ফুটফুটে বাচ্চা হাত পা ছুটছে। জিসোর ছেলে 2 মাস। সে অবিশ্বাস্য কণ্ঠে বলল, এটা কে? ন্যান্সি হেসে বলল, এটা আমাদের ছোট্ট বাচ্চা, আমাদের ছোট্ট রাজপুত্র, জিসোদির ছেলে। তোমায় ওর সাথে দেখা করানোর জন্য তো নিয়ে এসেছি। তোমার বাচ্চা? তে খাটে বসলো, হাসি হাসি মুখে তাকালো। তুলতুলে হাত ছুঁয়ে দিতে ইচ্ছা হলো। আমাকে একটু দাও না। ন্যান্সি তার কোলে শুয়ে দিতেই তে হাঁটু নাচিয়ে তাকে দেখে দেখে বলল, কি সুন্দর দেখতে, কোথায় পেলে? আমাকে একটা দেবে, আমি বাড়িতে নিয়ে যাব। এত সহজ সরল কোমল একটা আবদার, নরম হাসি মুখে বলছে, কতটা উৎসাহ, যেন মেলায় কিনতে পাওয়া যায়। জিসো হো হো করে হেসে উঠলো। তে তার দিকে একবার তাকিয়ে আবার ছেলেটার গায়ে ছিল। তার খুব কৌতূহল হচ্ছে, সাথে নিজের একটা এমন ছেলে তার চাই। মনে মনে সে ঠিক করেছে বরবাবুকে বলবে এমন একটা ছেলে এনে দিতে। ন্যান্সি বুঝলো তের মনে কি চলছে, তবে খুব আদুরে গলায় বলল, তে, তোমার জিসো দিদি অনেক বড়, সে কারণেই। আমিও তো বড়, তে ফট করে বলল। ন্যান্সি উঠে দাঁড়ালো। পড়াশোনা করলে তারপর পাবে। বলতে বলতে ন্যান্সির ফোনটা বেজে উঠলো। যে হোক কল করেছে, সে রিসিভ করে সাইডে এলো। জাংকুককে জানাতে হবে যে তে এখানে। তখনই ঠাম্মা সেই ঘরে এলো। দেখলি আমার নাতির ছেলেকে? তে কৌতূহলী হয়ে বলল, ঠাম্মা, এটা কোথায় পাওয়া যায় গো? কুচকানো চামড়ার হাসিতে ভরে গেল দুগাল। বললেন, ওরে, তোকে বললাম না, বর সোহাগ করলেই পাওয়া যায়। তে চোখ ছলছল করে উঠলো, কাঁদো কাঁদো হয়ে বলল, বরবাবু আমাকে একটুও ভালোবাসে না, সোহাগও করে না, তাই তো বাচ্চাটা সেদিনকেই খুলে পড়ে গেল। কি? জাঙ্কুক আটকে উঠলো, মুখ তার শুকিয়ে গিয়েছে, ফোনটা হাত থেকে খসে পড়ার অপেক্ষা। ন্যান্সি ফোন করে জানিয়েছে তে তার কাছে, জিসোর ছেলেকে নিয়ে বসে আছে। জাঙ্কুক যেন বিনা মেঘে বজ্রপাত দেখলো, চেয়ারে ধপ করে বসে পড়লো। তার কপালে আজকে দুঃখ আছে, মনে হচ্ছে আজ হার্ট অ্যাটাক হবেই হবে। সো গাইস, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নিও।